আচ্ছা, পলিফেজ সার্কিট কাদেরকে বলা হয়? পলিফেজ সার্কিট এমন সার্কিটকে বলবো যে সার্কিটগুলোর মধ্যে যে অনেকগুলো ভোল্টেজ সোর্স রয়েছে। সার্কিটস containing a number of voltage source containing a number of voltage source of voltage sources, মানে ব্যাটারি বলতে পারো বা যাই হোক, এখানে এসি সোর্স ভোল্টেজ অবভিয়াসলি এসি হবে, অল্টারনেটিং কারেন্ট সোর্সেস having same magnitude মানে প্রত্যেক সোর্সগুলোর ম্যাগনিটিউডটা সেম, ম্যাগনিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি but differs from each other by a equal phase difference, but differs from each other, differs from each other by a constant phase difference, by a constant বলবো না, by similar phase difference। ঠিক আছে, এখানটায় ফেজ ডিফারেন্সটা কত হবে? ফেজ ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে ইকুয়ালস টু 360 বাই নাম্বার অফ ফেজেস ইন দ্য সার্কিট। 360 ডিগ্রি করবো না, 360 করি, 360 বাই নাম্বার অফ ফেজ অফ দ্য সার্কিট, নাম্বার অফ ফেজ, নাম্বার অফ ফেজেসই করে দিচ্ছি। ফেজ ডিফারেন্স হচ্ছে 360 ডিগ্রি বাই নাম্বার অফ ফেজ। তার মানে হচ্ছে এখানটায় আমি লিখতে পারি কি, যে যদি আমার টু ফেজ সার্কিট হয়, স্যার একটু উপরটা একবার দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এটা পলিফেজ সার্কিটস containing a number of voltage by AC sources having same magnitude and frequency but differs from each other by a similar phase difference। এই ফেজ ডিফারেন্সটা কত হবে? 360 বাই নাম্বার অফ ফেজেস ইন দ্য সার্কিট। ঠিক আছে, তাহলে নর্মালি, তাহলে ফর এ টু ফেজ সার্কিট, phase difference will be equals to 180 degree, কারণ 360 by 2, and for three phase সার্কিট, থ্রি ফেজটাই কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট, বেশি কাজে লাগবে। থ্রি ফেজ সার্কিট কত হবে আইডিয়া করে বলো? ফেজ ডিফারেন্স 120। হ্যাঁ, ডিফারেন্স ইকুয়ালস টু 120। ফোর ফেজের জন্য কত হবে? এক্সেট্রা। ফোর ফেজের জন্য কত হবে? 90 ডিগ্রি, রাইট? 90 বাই 4, 360 বাই 4, 90 ডিগ্রি। ঠিক আছে, তো এটা হলো আমার পলিফেজ সার্কিটের এক্সাম্পল। এবার পলিফেজ সার্কিটে আমার কি কাজে লাগে, একটা মেন আইডিয়া বোঝার জন্য অনেক পার্টি আছে, যেটা আমরা করাবো সেটা হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইন পলিফেজ সার্কিট। এটা যেটা কাজের জন্য জানার জন্য আমাদের এটা একটু দেখতে হবে। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইন পলিফেজ সার্কিট, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড in polyphase circuit,
ঠিক আছে, এখানটায় বলতে পারো কি দ্য ম্যাগনেটিক ফিল্ড এ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড অফ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড, এই কথাটা একটু একটা লাইন লিখিয়ে দিই, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, rotating magnetic field of constant magnitude, magnetic field of constant magnitude, of constant magnitude, constant magnitude can be produced with stationary coils, with stationary coils, with stationary coils connected to connected to connected to AC power supply having constant phase differences between them, constant phase differences between them, মানে তুমি ধরো সেটা এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে, ডিফারেন্সেস বিটুইন দেম, between them, having constant phase difference between them, ঠিক আছে। একটা এক্সাম্পল হবে, ফার্স্ট অফ অল এক্সাম্পল আমি করব হচ্ছে টু ফেজ পাওয়ার সাপ্লাই, ফার্স্ট করব হচ্ছে টু ফেজ পাওয়ার সাপ্লাই, কারো যদি মিস হয়ে যায় লেখা বলো কিন্তু। টু স্যার ফেজ, একটু একবার হ্যাঁ এসি পাওয়ার সাপ্লাই এর পর থেকে একটু দেখুন। হ্যাঁ দেখাচ্ছি, টু ফেজ টু ফেজ সাপ্লাই, AC power supplies having constant phase differences between them. তো টু ফেজ, হ্যাঁ জি স্যার। আচ্ছা টু ফেজ সাপ্লাইটার ব্যাপারে একটু লিখছি, দুটো পয়েন্ট যে কিভাবে কানেকশনটা হচ্ছে দেখে নাও। এখানটায় আমরা করছি কি দুখানা কয়েল নিচ্ছি, টু আইডেন্টিক্যাল কয়েলস, টু আইডেন্টিক্যাল কয়েলস AB and CD, AB and CD arranged at right angles, arranged at right angles, arranged at right angles are connected to, are connected to two power supplies, two AC power supplies having a phase difference of 90 degree in them, having same voltage and frequency, voltage and frequency, but there is a phase difference, phase difference of
এক্ষেত্রে আমরা 90 ডিগ্রি রাখছি, ঠিক আছে? তো ফেজ ডিফারেন্স অফ 90 ডিগ্রি বিটুইন দেম। হ্যাভিং এ ফেজ ডিফারেন্স অফ 90 ডিগ্রি বিটুইন দেম। তাহলে এটা ছবিটা আমরা এইভাবে আঁকতে পারি। ছবিটা আমরা এইভাবে আঁকতে পারি যে এবি আছে এক্স অ্যাক্সিস বরাবর আর সিডি আছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এগুলো কিন্তু কয়েল, খেয়াল রাখবে। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর এবি আছে, কয়েল এবি, আর আরেকটা কয়েল নিচ্ছি সিডি, যেটা সেটা এই বরাবর আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর, সি ডি। তাহলে কি হবে দেখো, এদের মধ্যে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই কয়েল যেটু আছে, কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কি হবে, কয়েলের ভেতরে তো আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক কি না? কয়েলের ভেতরে আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তার ফলে কি হচ্ছে, ইফ ইফ কি নেওয়া যায়, H1 নিচ্ছি, H1 is the magnetic field uh, magnetic field inside coil AB, inside, কারণ কয়েলগুলো কার মতো বিহেভ করে, সোলোনয়েডের মতো বিহেভ করবে কিনা বলো, ইনসাইড কয়েল AB and H2 is that inside CD, কয়েল CD। সেই অবস্থাতে আমি ছবিটা আমার কিরকম হয়ে যাবে, এই ওপরের ছবিটা তখন আমি ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে এইভাবে আঁকতে পাবো। এইটা ছিল আমার এবি এক্স অ্যাক্সিস বরাবর, আর এইটা আমার সিডি ওয়াই অ্যাক্সিস বরাবর। তো খেয়াল করে দেখো আমার কোনটা কোন দিকে আছে, আমার এই বরাবর, আহা, আমার এই বরাবর আমার H1টা আছে, ঠিক কি না? এই বরাবর আমার H1টা রয়েছে, আর এই বরাবর আমার H2টা রয়েছে, এই বরাবর আমার H2টা রয়েছে। তাহলে রেজাল্টেন্টটা কোন দিকে থাকবে, কারণ কি রেজাল্টেন্টটা কোন দিকে থাকবে, 45 অ্যাঙ্গেল করে 45 অ্যাঙ্গেল করে এখানে থাকবে, 45 অ্যাঙ্গেল। দ্যাট ইজ H0। H0 হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে রেজাল্টেন্ট যেটা রয়েছে আমরা এখানটায় ধরে নিচ্ছি, যেহেতু আমার কারেন্টটা এসি কারেন্ট, আমরা এখানে ধরতে পারি যে এসি কারেন্টটা আমার কিভাবে সাইনোসয়েডালি চেঞ্জ হয়, নর্মালি কি, অ্যাজ H proportional to I, অ্যাজ H যেটা আছে H1 proportional to I1 and H2 proportional to I2, and I1 equals to I0 sin omega t, ধরে নিচ্ছি আমি I0 sin omega t, and I2 যেটা আছে সেটা equals to কি হবে, I2 equals to I0 sin omega t minus 90 ডিগ্রি, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে, omega t minus 90 ডিগ্রি। আচ্ছা, এইটা কেন হচ্ছে বলো তো, H1 proportional to I1 কেন হলো বলো তো, কারণ তুমি একটু খেয়াল করে দেখো,
তোমরা যদি একটু খেয়াল করে দেখো আমার এই সোলেনয়েডের ভেতরে ফর্মুলা কি, ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা বি ইকুয়ালস টু মিউ জিরো এন আই, এটাই তো সোলেনয়েডের ফর্মুলা। এই ফর্মুলা থেকেই তো আমি দেখতে পাচ্ছি যে বি প্রপোর্শনাল টু আই, এখানটায় আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে এইচ ধরেছি, ঠিক আছে তো। এইচ ইকুয়ালস টু আই থিঙ্ক কি হয় জানো, ম্যাগনেটিক ইন্টেন্সিটি যেটাকে বলে, ওটা বি এর সাথেই সমানই হয়, ওই নর্মালি মিউ জিরোর একটা টার্ম থাকে আর কি। স্যার বলছিলাম যে I2 টাকে I0 cos ওমেগা টিও তো লিখতে পারি। হ্যাঁ লিখবো, সেটাই তো লিখবো এরপরে, ইকুয়ালস টু হুইচ ইমপ্লাইজ আই টু ইকুয়ালস টু আই জিরো কস ওমেগা টি, আই জিরো কস ওমেগা টি। তো আই নিয়ে রাখবো না, আমি এটাকে এইচ এর ফর্মে নিয়ে চলে যাবো। দেয়ার ফোর তাহলে যদি আমার এইচ প্রপোর্শনাল টু আই হয়, তাহলে আমি তো এটাও লিখতে পারি যে এইচ ওয়ান যেটা, সেটা আমার এইচ জিরো সাইন ওমেগা টি, লেখা যাবে কি যাবে না বলো। অ্যান্ড এইচ টু যেটা আছে সেটা কি হয়ে যাবে, এইচ জিরো কস ওমেগা টি, তাই তো লেখা যেতে পারে। ও সরি, মাইনাস থাকলে না মাইনাস হয়ে যায়, মাইনাস 90 ডিগ্রি, তো তো এখানটা মাইনাস কস ওমেগা টি হবে, মাইনাস হবে না, এখানটা প্লাস থাকবে। এখানটা কেস হচ্ছে কি হবে জানো, এইচ টুটা আমার এগিয়ে আছে, এইচ টুটা এগিয়ে আছে, প্লাস হবে এখানটা সম্ভবত, প্লাস না মাইনাস, যাই হোক যাই থাকুক না কেন, আচ্ছা প্লাসই রাখি, প্লাস তো হবে না, এটাই থাকুক, এইচ জিরো কস ওমেগাটি থাকুক, ঠিক আছে তো। তাহলে আমার এইচ জিরোটা কত হচ্ছে, হোয়াট ইজ এইচ জিরো, এইচ জিরো তুমি যদি দেখো তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি কত হচ্ছে, রেজাল্টেন্ট ইন্টেন্সিটি √h1 square plus h2 square. of magnetic field H equals to √h1 square plus h2 square, সেটা দেখো আমার আলটিমেটলি কিন্তু এইচ জিরোই বেরোলো, তুমি যদি বসিয়ে দাও ভ্যালুটা, সাইন স্কোয়ার ওমেগা টি কস স্কোয়ার ওমেগা টি 1 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কিন্তু এইচ জিরোই বেরোলো, ঠিক আছে। এখানটায় আমার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা কত, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যেটা হবে সেটা হবে ট্যান থিটা, থিটা অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলটা একটু দেখিয়ে দিই, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে ট্যান থিটা অবভিয়াসলি আমার এইচ বাই ওয়াই হবে, এইচ ওয়াই বাই এক্স হবে, তাহলে ট্যান থিটা কি হয়ে যাবে, ট্যান থিটা ইকুয়ালস টু এইচ টু বাই এইচ ওয়ান, এইচ টু বাই এইচ ওয়ান, দ্যাট ইজ ইকুয়ালস টু কস ওমেগা টি বাই সাইন ওমেগা টি, তাই তো, যেটা আমার হয়ে যাবে কট ওমেগা টি। তো কট ওমেগাটিকে আমি কি লিখতে পারি, কট ওমেগাটিকে আমি লিখতে পারি ট্যান ইনভার্স, সরি ট্যান ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি লেখা যেতে পারে, তাহলে থিটা এখানটায় কি হচ্ছে, হুইচ ইমপ্লাইজ থিটা ইকুয়ালস টু ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। মানে ফেজটার সাথে ওমেগা টি এর সাথে আমার থিটাটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে কিন্তু, আর থিটা যেটা আছে সেটা ফাংশন অফ টাইম হচ্ছে এক্ষেত্রে, থিটা হেয়ার থিটা ইজ দ্য ফাংশন অফ টাইম, theta is function of time, and H result and the resultant
এইচ রোটেটস কোন দিকে রোটেট করবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। with uniform velocity ওমেগা। তাহলে দেখো এইখানতে আমি কি দেখলাম যে এই থিটা যেটা রয়েছে এই থিটাটা কিন্তু আমার ফাংশন অফ টাইম। এই থিটাটা যেটা আছে সেটা কিন্তু আমার ফাংশন অফ টাইম। এখানটায় মজার জিনিসটা তোমরা দেখো, একে তো আমি এই দুটো কয়েলকে আমি পারপেন্ডিকুলারলি রেখেছি, আবার দুটো কয়েলের মধ্যে আমার অ্যাঙ্গেলটাও কত আছে, 90 ডিগ্রি। সরি, দুটো কয়েলকে আমি 90 ডিগ্রি পারপেন্ডিকুলারলি রেখেছি, আর দুটো যে কয়েল আছে তাদের মধ্যে যে কারেন্ট আছে সেই কারেন্টের মধ্যেও কিন্তু ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। কারেন্টের মধ্যেও ফেজ ডিফারেন্স কিন্তু 90 ডিগ্রি। এটা মাইনাস রাখতে পারি, কারণ মাইনাস হলে তো একই ব্যাপারই হবে, সাইন অল সাইন ট্যান কস, তাহলে মাইনাস করে তো এটা কস ওমেগা টি হবে, ঠিক কিনা? তাই তো? সাইন নাকি না, ও না মাইনাস হয়ে যাবে এখানটা নাকি, মাইনাস হবে, দেখলে ভুল করছিলাম আমি। 90 ডিগ্রি তো সামনে চলে আসবে, এখানটা মাইনাস হয়ে যাবে, এখানটা মাইনাস হবে, মাইনাসটা মিস করেছি, কারণ 90 মাইনাস থিটা। এবার এটা তাহলে আমি 90টাকে যদি সামনে নিয়ে আসি তাহলে 90 মাইনাস ওমেগা টি, তাহলে সাইন মাইনাস থিটা হবে, সাইন মাইনাস থিটা তো মাইনাস সাইন থিটা হয়ে যাচ্ছে না, তাহলে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, তাই ভাবছি কোথায় ভুল হচ্ছে, এখানেও মাইনাস হবে, মাইনাস কট ওমেগা টি হবে, মাইনাস কট ওমেগা টি ইজ ইকাল টু ট্যান ওমেগা টি মাইনাস থিটা মাইনাস 90। স্যার বলো বলো বলো। স্যার বলছি এস2 তো এইচ1 থেকে 90 ডিগ্রি এগিয়ে আছে, সেক্ষেত্রে তো এস2 তো প্লাস 90 ডিগ্রি ঠিক ছিল। কোনটা? না H2 এইচ যেটা টুটা আছে আছে সেটা দেখো, এটা এইচ টুটা আমার কাছ থেকে এগিয়ে রয়েছে, মানে আমি একটু ভুল করে ফেললাম, থিটা কিন্তু এই অ্যাঙ্গেলটা থিটা নয়, অবশ্য আমি তাড়াহুড়ো করে লিখে ফেললাম, এটা কিন্তু থিটা নয় অ্যাকচুয়ালি, এটা তো আমার এক্স অ্যাক্সিসের ডাইরেকশন। আমার মানে ফেজ ডিফারেন্সটা, এই দুজনের যে ফেজ ডিফারেন্স এইচ1 আর কি বলে এইচ1 আর এইচ টু, এদের ফেজ ডিফারেন্স যেটা সেটা কিন্তু আমার 90 ডিগ্রি, খেয়াল করে দেখো এইচ1 আর এইচ2 এর মধ্যে। ও হ্যাঁ স্যার। তাহলে এইখানটা এটা কিন্তু থিটা অ্যাঙ্গেল হচ্ছে না সেই হিসাবে, হুম। তো সেইখান থেকে এটা 90 তো ডিগ্রি তাহলে আসছে। ওটাকে মাইনাস কস ওমেগা টি লিখবো? ওটা মাইনাসই হবে, ওটা মাইনাসই হবে, কারণ তুমি দেখো এটাকে তুমি যদি উল্টে নাও, অ্যাকচুয়ালি কি হয় 90 মাইনাস থিটা না সাইন, হুম। তাহলে তুমি এটাকে হ্যাঁ 90 মাইনাস ওমেগা টি করছো, তো সামনে মাইনাসটা তোমার আগে চলে আসবে না, তো মাইনাস সাইন অবশ্যই। 90 মাইনাস ওমেগা টি, সেটা আমার কস ওমেগা টি হবে, বুঝতে ঠিক পারলে তো? আছে। হুম হুম। তো এইভাবে, আর এখানেও কট মাইনাস কট ওমেগা টি হবে, তাহলে ট্যান ওমেগা টি। থিটাটা আমার মেন, এখান থেকে আমি কি দেখলাম, থিটাটা হচ্ছে ফাংশন অফ টাইম, মানে থিটাটা রোটেট করছে, মানে কে রোটেট করছে, আমার এই যে এইচ রয়েছে রেজাল্টেন্ট যেটা আছে সেটা আমার রোটেট করছে, মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড সেটা আমার রোটেট করছে। খেয়াল রাখবে এখানে আমি সিস্টেমটা কিভাবে লাগিয়েছি, প্রথমত দুটো কয়েলকে আমি পারপেন্ডিকুলার লাগিয়েছি যাতে দুটো ম্যাগনেটিক ফিল্ড আমার পারপেন্ডিকুলারলি তৈরি হয়। দ্বিতীয় কথা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড, মানে যেহেতু আমার এই ম্যাগনেটিক ফিল্ডটাকে এসি কারেন্ট তৈরি করছে তাই জন্য একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাও কিন্তু আমার টাইম টু টাইম চেঞ্জ করবে, বুঝতে পারছো তো কেসটা? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাও কিন্তু আমার টাইম টু টাইম চেঞ্জ করবে, এমনভাবে কানেকশনটা রয়েছে। আর দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা সেটাও 90 ডিগ্রি রয়েছে। তাহলে তুমি যদি দেখো যে এই দুটো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে একে 90 ডিগ্রিতে, আর দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফেজ ডিফারেন্সও 90 ডিগ্রি আছে, তাহলে দুটো কয়েলের মতো করে দেখো টোটাল ফেজ ডিফারেন্স কিন্তু 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? যাই হোক, এই ব্যাপারটা হ্যাঁ অতটা আমাদেরও ক্লিয়ার নেই, সত্যি কথা বলছি, এগুলো আমরা মানে এগুলো তো স্যার টেকনিক্যাল ব্যাপার। ওটা তো প্লাসই, মানে ওই I0 সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, ওটা তো প্লাস I0 কস ওমেগা টি হচ্ছে না? ব্যাপারটা দেখো সাইন, ধরো সাইন কি আছে এখানটায়, থিটা মাইনাস 90 আছে,
তো এটাকে আমি কি লিখতে পারি, সেটা ইকুয়ালস টু মাইনাস সাইন 90 মাইনাস থিটা লিখতে পারবো কি পারবো না? হুম পরের বার আর একটা মাইনাস বেরোচ্ছে তো না, তো এটা সেক্ষেত্রে এটা তো মানে 90 মাইনাস থিটা আমার কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফার্স্ট কোয়াড্রেন্ট। অল হচ্ছে না, এখানে তো কারুর ক্ষেত্রেই মাইনাস হবে না নাকি? হুম ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। হ্যাঁ হ্যাঁ তাহলে তো মাইনাস first কস থিটাই হলো না? এই জায়গাগুলো হ্যাঁ গোলায়, খুব বুঝতে পারছি। গুলিয়ে যায়। অল সাইন ট্যান কস, এখানে সাইনটা চেঞ্জ হবে না, এখানে থার্ড কোয়াড্রেন্টে ট্যান চেঞ্জ হয় না, আর এটাতে কস চেঞ্জ হয় না, তাই তো নাকি? আমার তো যা মনে হচ্ছে এইটাই হবে। আচ্ছা, তাহলে আমরা মেন দেখলাম কি, যে আমার থিটা যেটা রয়েছে, থিটাটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কিন্তু, তো সেইটা আমার টাইম টু টাইম রোটেট করছে, এটা ফাংশন অফ টি, মেন জিনিসটা এটাই। তার মানে কি হচ্ছে, আমার এইচ যেটা আছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, মানে এই ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে এই H0 সেটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ভাবে রোটেট করছে। তার মানে আমার কি হলো, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পেলাম কিনা, টু ফেজ পাওয়ার সাপ্লাই ইউজ করে আমি একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পেলাম, টু ফেজ সাপ্লাই ব্যবহার করে। একই রকম ভাবে আমরা এবার থ্রি ফেজ সাপ্লাই ব্যবহার করে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করব, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড থ্রু থ্রি ফেজ সাপ্লাই। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এটা বেশি ইম্পর্টেন্ট, formed by a three phase power supply, three phase supply। ঠিক আছে, এইটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এইটাই তোমরা দেখবে থ্রি ফেজের কেসগুলো বেশি আছে তোমাদের, এটা ভালো করে দেখতে হবে। থ্রি ফেজ সাপ্লাই। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করব, তিনটে যে কয়েল আছে সেই তিনটে কয়েলকে আমরা 120 ডিগ্রি ডিফারেন্সে রাখবো, থ্রি আইডেন্টিক্যাল কয়েলস, identical coils AB, CD and EF are arranged 120 degree apart from each other, ছবিটা একটু দেখিয়ে দিই কিরকম হবে। আচ্ছা, এখানটায় কিন্তু আমি কোনো সেরকম অ্যাক্সিস হিসাবে ধরছি না। আচ্ছা, সিডিটা আগে আঁকি, এটা হচ্ছে ধরো সিডি, সিডির রেসপেক্টে যে পরেরটা থাকবে, আচ্ছা এক কাজ করি, একটুখানি অন্যরকম ভাবে করি, আর এই আগে এক কাজ করি, আমি এবিটাকে আগে আঁকি, এবিটাকে আগে আঁকি, এইভাবে আঁকি, বেঁকিয়ে আঁকছি, এটা হচ্ছে এবি। এবির রেসপেক্টে আমার থাকবে সিডি হরিজন্টাল। তাহলে এবার তোমরা দেখো এবি আর সিডির মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, 120 ডিগ্রি, ঠিক কি না? হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তা দেখো 120 ডিগ্রি কিনা এবি আর সিডির মধ্যে অ্যাঙ্গেলটা। তাহলে এবার সিডির থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে হচ্ছে তোমার পরেরটা, দ্যাট ইজ ইএফ। তাহলে সেটাকে আমি কিভাবে আঁকবো, ক্রস, তাহলে ইংল্যান্ডের পতাকা হয়ে যাচ্ছে হিসাব মতো দেখতে গেলে। এটা হচ্ছে আমার ইএফ। দেখো আমি ইএফটা কিভাবে লিখছি সেটা তোমরা খেয়াল রাখবে, ইটা নিচে দিয়েছি, এফটা, তার মানে আমার 120 ডিগ্রি অ্যাঙ্গেল যদি নিতে হয় এই অ্যাঙ্গেলটা নিতে হবে, সিডি থেকে সি থেকে ইতে যাচ্ছ, তুমি খেয়াল করে দেখো, তাহলে এটা আমার 120 ডিগ্রি হলো।
বুঝতে পারলে? তাহলে এ বিটা যেটা আছে সেটা সিডির থেকে 120 ডিগ্রিতে আছে, আর সিডির থেকে ইএফটা 120 ডিগ্রিতে আছে। বোঝা গেল তো জিনিসটা কিভাবে হচ্ছে? বোঝা গেল তো? স্যার একটু আরেকবার বলুন। 120 ডিগ্রিতে অ্যাপার্ট, মানে এবির থেকে সিডিটা 120 ডিগ্রিতে রয়েছে। এবির থেকে তুমি আগেরটা দেখো না, টু ফেজটা তুমি খেয়াল করে দেখো, টু ফেজটা তুমি কিভাবে বানিয়েছিলে, টু ফেজটা তুমি কি করে বানিয়েছিলে? তোমার এবি আর সিডিটা একে অপরের থেকে 180 ডিগ্রিতে রয়েছে না, সরি 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে রয়েছে, সেইভাবে তুমি টু ফেজটা বানিয়েছিলে। এক্ষেত্রে থ্রি ফেজ সাপ্লাইটা বানাবা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এটা আমি করছি কেন? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য। তো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য যখন আমি এই তিনটে কয়েলকে আমি ব্যবহার করব, এবি সিডি আর ইএফ, তখন ফার্স্ট টার্গেট হবে আমার এবি আর সিডি, প্রথম দুজন এবি আর সিডির মধ্যে অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। এবার দেখো এবি আর সিডির মধ্যে অ্যাঙ্গেল কত, দেখেই বোঝা যাচ্ছে 120 প্রায়। ও মানে প্রত্যেকটা একে অপরের সাথে একদম 120 ডিগ্রিতে থাকবে। হ্যাঁ, আর সিডি থেকে ইএফটা দেখো 120 ডিগ্রিতে আছে। তো এইভাবে ধরবে, এবির থেকে সিডি 120 ডিগ্রি, সিডির থেকে ইএফ 120 ডিগ্রি। বুঝতে পারলে তো? আরেকটু ভালো বোঝার জন্য এক কাজ করি, আমি এবির সাইডটা চেঞ্জ করে দিই, এইটা এ করে দিই আর এই সাইডটা বি করে দিই, তাহলে জিনিসটা আরো স্যার ভালো। এবি ইএফটা 120 ডিগ্রিতে আছে। হ্যাঁ, এটা হচ্ছে এ। এবার তোমরা বুঝতে পারবে, দাঁড়াও আর এটাকে করে দিই বি। তুমি দেখো এ থেকে, তুমি এবি থেকে যখন এ থেকে সিতে যাচ্ছ তোমার 120 ডিগ্রি যেতে হচ্ছে, এ থেকে সিতে যখন যাচ্ছ তোমার 120 ডিগ্রি যেতে হচ্ছে, ঠিক? হুম। আর সি থেকে যখন ইতে যাচ্ছ তখন তোমার 120 ডিগ্রি যেতে হচ্ছে। তার মানে সবগুলো 120 ডিগ্রি অ্যাপার্ট আছে কিনা, তার মানে তুমি এই দুটো অ্যাঙ্গেল নেবে না, কিন্তু এই দুটো অ্যাঙ্গেল কখনোই 120 ডিগ্রি হচ্ছে না, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু আচ্ছা। 120 ডিগ্রি হচ্ছে না। তুমি কিভাবে নিচ্ছ? এ থেকে সিতে যখন যাচ্ছ তুমি 120 ডিগ্রি যাচ্ছ, মানে এইগুলো হচ্ছে তিনটে কয়েল, প্রত্যেকে 120 ডিগ্রি অ্যাপার্টে, অ্যাপার্ট ফ্রম ইচ আদার। মানে অবভিয়াসলি তোমার ইএফ থেকে এবিটা 120 ডিগ্রিতে থাকবে না কিন্তু, হুম না থাকছে, হিসাব মতো থাকছে, সরি ভুল বললাম, থাকবে, থাকবে। এটাও তো 120, তবেই তো আমার 360 ডিগ্রি কমপ্লিট হলো। হুম হুম। এই তো তিনটে আমার 120 ডিগ্রি হলো। তুমি এ থেকে সিতে যাচ্ছ 120 ডিগ্রি, সি থেকে ইতে যাচ্ছ 120 ডিগ্রি, ই থেকে আবার এতে ব্যাক করছো 120 ডিগ্রি। এইভাবে তোমার রয়েছে কানেকশনটা, বুঝতে পারলে? ঠিক আছে। ঠিক আছে তো? তাহলে হ্যাঁ হ্যাঁ। এক্ষেত্রে একই কেস। আর আমরা ধরে নিচ্ছি দ্য কারেন্ট, এখানটায় আরেকটা জিনিস আমরা ধরে নেব যে কারেন্ট ইন এবি, দ্য কারেন্ট ইন এবি, কারেন্ট ইন এবি, কারেন্ট ইন, এক কাজ কর সিডি, কারেন্ট ইন সিডি ল্যাগস এবি বাই 120 ডিগ্রি, মানে এবি বাই 120 ডিগ্রি, and current in CD, EF lags CD by 120 degree and AB by 240 ডিগ্রি, ঠিক কিনা? ইএফটা যেটা আছে সেটা সিডির থেকে 120 ডিগ্রি ল্যাগ করছে, আর তাহলে এবির থেকে ইএফটা কত ল্যাগ করবে? কারেন্ট ইন ইএফ সেটা আমার অবভিয়াসলি 240 ডিগ্রি ল্যাগ করবে। তাহলে ইফ EH1 if H1, H2 and H3 are the magnetic fields produced inside AB, CD and EF, then আচ্ছা, অ্যান্ড আরেকটা জিনিস অ্যাড করতে হবে সাথে,
H1 equals to H0 sin omega t কমা দেন, তাহলে তুমি একটু ভেবে বলো তো H2 আর H3 কত হবে? H2 কত হয়ে যাবে? H0 sin omega t minus 120 ডিগ্রি, ঠিক কি না? অ্যান্ড H3 কত হবে? H3 equals to H0 sin omega t minus 240 ডিগ্রি, হবে কি হবে না বলো? বলো, এটা এটা বুঝতে পারলে তো কি হলো? স্যার একবার একটু আগের পয়েন্টটা একটু দেখান। H1 H2 আর H3 হচ্ছে আমার এই যে কয়েলগুলো আমি এঁকেছি তার ভেতরে ম্যাগনেটিক ফিল্ড। না, এর উপরেরটা। আচ্ছা, এই যে দ্য কারেন্ট ইন সিডি ল্যাগস এবি বাই 120 ডিগ্রি, মানে এবিরটা যা হবে তার থেকে আমার পরেরটা 120 ডিগ্রি পিছিয়ে আছে, মানে মাইনাস 120 ডিগ্রি হবে। আর কারেন্ট ইন ইএফ ল্যাগস সিডি বাই 120 ডিগ্রি অ্যান্ড এবি বাই 240 ডিগ্রি। 240, আচ্ছা ঠিক আছে। সেই হিসাবেই এটা আসছে, দেখো সেই হিসাবেই এটা আসছে, কারণ কারেন্টের সাথে তো ম্যাগনেটিক ফিল্ডটা প্রপোর্শনাল, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা অবভিয়াসলি এবির জন্য যদি H1 হয় H0 sin ওমেগা টি হয়, তাহলে H2 এর জন্য কি হবে? H0 sin ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি হবে। 120 ল্যাগ হবে, পরেরটা 240 ল্যাগ হবে। একদম একদম বোঝা গেল তো? তাহলে ঠিক আছে। তাহলে কম্পোনেন্ট অ্যালং, আচ্ছা কনসিডারিং এখানটা আমি একটা কাজ করব, আমি এক্স অ্যাক্সিসটাকে আমি ধরে নেব হচ্ছে ইয়ে বরাবর রয়েছে, এবি বরাবর রয়েছে। কনসিডারিং x axis along x axis along AB the component of field, the component of magnetic field along x axis কি হবে? hx ধরতে পারি, ইকুয়ালস টু কি হবে দেখো, যতগুলো আছে সবগুলোকে যোগ করব, H0 sin ওমেগা টি, কারণ এবিটা আমার কোন বরাবর আছে? এক্স বরাবরই আছে, তো এবিটা তো আমার এক্স বরাবরই আছে। আচ্ছা, তারপরেরটা যেটা আছে সেটা কত? H0, এটা হচ্ছে আমার পরের টার্মটা। আচ্ছা চলো, এটা করার আগে আমি একটুখানি জিনিসটা গুছিয়ে, এইভাবে লিখলে একটু ভুল হবে, এটা না লিখে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করছি। এক্সটা তো আমার এবি বরাবর আছে, আর এবি বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে H1, ঠিক কি না? ঠিক কি না? এবি বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা H1, সিডি বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা H2, কিন্তু H2টা আমার এবি এর থেকে কত অ্যাঙ্গেল দূরে আছে বলো একটুখানি? এইটা হবে কি? আমি যদি এটা লিখি, আমি কি খুব ভুল লিখবো? বলো একটুখানি। যদি আমি এটা লিখি আমার কি ভুল হবে? কারণ দেখো, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আমি আপাতত ধরেছি, আর এই বরাবর আমার H1 আছে, ঠিক আছে? এই বরাবর আমার H1 আছে, পরের কম্পোনেন্ট যেটা আছে সেটা আমার হচ্ছে এই বরাবর আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, এইটা হচ্ছে আমার সিডিটা, তাহলে আমার এই কম্পোনেন্টটা হচ্ছে H2, তাহলে H2 এর কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস কি হবে? H2 cos 120 ডিগ্রি হবে কি হবে না বলো? H2 এর কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, যদি আমার এটা H2 হতো কথার কথা, আর থিটা অ্যাঙ্গেল করে থাকতো এটা এক্স অ্যাক্সিসের সাথে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর H2 এর কম্পোনেন্ট কত হতো? H2 cos থিটা হতো কি হতো না বলো? হতো তো?
সেই থিওরিটাই অ্যাপ্লাই করেছি। এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমার এই বরাবর আছে, এবি বরাবর, একটু উপরে ছবিটা দেখাচ্ছি। এবি ডাইরেকশনটা দেখো এই দিকে আছে, এই এবি বরাবর আমি এক্স অ্যাক্সিস নিয়েছি, অ্যাকচুয়ালি বিএ বরাবর আর কি। চলো এটাকে এবি না করে বিএ করে দিই, যা ছবি আছে সেই হিসাবে দেখতে গেলে, অ্যালং বিএ। বোঝা গেল তো? এই জিনিসটা লেখা যাবে কি যাবে না বলো? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি কি করব, h1 h2 h3 মানগুলো বসিয়ে দেব, মানগুলো বসিয়ে ক্যালকুলেট করে hx টা বার করব। চলো মানগুলো বসাই। কি আছে, h1 টা কি হয়ে যাবে, h0 sin ওমেগা t, h2 টা কি হয়ে যাবে প্লাস h2, আচ্ছা h2 টা কি হবে, h2 টা হয়ে যাবে আমার h0 sin ওমেগা t মাইনাস 120 ডিগ্রি, তার সাথে আমার কি গুণ হয়ে যাবে cos 120 ডিগ্রি। পরের টার্মটা কি হবে, আহা 120, ঠিক আছে তো, প্লাস পরের টার্মটা হবে h0 sin ওমেগা t মাইনাস 240 ডিগ্রি ইন্টু cos 240 ডিগ্রি, ইন্টু cos 240 ডিগ্রি, ঠিক আছে। এবার ইকুয়ালস টু দিলাম। এবার আমি একটু ভেঙে নিই, খেয়াল এখানে ভ্যালুগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা প্রথমটা হবে আমার h0, আচ্ছা h0 আমি কমন নিয়ে নিতে পারি নাকি, h0 কমন নিয়ে নিলাম। প্রথম টার্মটায় পড়ে থাকছে আমার সাইন ওমেগা টি, প্রথম টার্মটায় পড়ে থাকছে সাইন ওমেগা টি, পরের টার্মটায় আমার কি পড়ে থাকছে সাইন ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি। তাহলে পরের টার্মটা আমি একটা কাজ করতে পারি, পরের টার্মটাকে প্লাস লিখে পরের টার্মটাকে আমি ভেঙে দিতে পারি এইভাবে, সাইন ওমেগা টি cos 120 ডিগ্রি মাইনাস সাইন 120 ডিগ্রি cos ওমেগা টি, সাইন এ মাইনাস বি ফর্মুলায় ভেঙে দিলাম। আচ্ছা তার সাথে cos 120 ডিগ্রি আছে, cos 120 ডিগ্রি কত হবে বলো তো, cos 120 ডিগ্রি কত হবে, মাইনাস হাফ হবে কি হবে, হ্যাঁ স্যার। তাহলে এখানটা আমি মাইনাস 1/2 লিখে দেব, মাইনাস 1/2 যেটা হচ্ছে cos ওমেগা টির ভ্যালু, মাইনাস হাফ, এটার ভ্যালু বসিয়ে দিলাম। তারপরেরটা লিখছি, তারপরে লাস্ট টার্মটা এখানে আমার কি হয়ে যাবে, সেম জিনিস, সাইন ওমেগা টি cos 240 ডিগ্রি মাইনাস সাইন 240 ডিগ্রি cos ওমেগা টি, cos ওমেগা টি, এটা অফ করলাম। আচ্ছা পরের টার্মটা তুমি দেখো কি আছে আমার, cos 240 ডিগ্রি, cos 240 ডিগ্রি যেটা আছে তুমি যদি দেখো 180 ডিগ্রি, সেটা আমার হচ্ছে 270 মাইনাস, না 270 করবো না, আচ্ছা 80 ডিগ্রি, 180 ডিগ্রির সাথে কত যোগ হচ্ছে, 60 ডিগ্রি যোগ হলে আমার 240 হবে, তাই তো, 180 সাথে 60 ডিগ্রি যদি যোগ করি তাহলে 240 হচ্ছে, তাহলে cos 60 ডিগ্রির মান আমার কত দেবে, cos 60 ডিগ্রির মান সেই কিন্তু হাফ মাইনাস হাফই দেবে কিন্তু, ঠিক কি না, মাইনাস হাফই দেবে, অল সাইন ট্যান কস, যেহেতু এটা আমার অল সাইন ট্যান মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে cos 240 ডিগ্রিটা, তাহলে এটা আমার মাইনাস হাফই দেবে। ঠিক করলাম তো বলো, ব্যাস এবার পরের ভ্যালুগুলো বসাই, h0 সাইন ওমেগা টি রাখলাম, তারপরের টার্মটা কি আছে প্লাস সাইন ওমেগা টি cos 120 ডিগ্রি মানে মাইনাস হাফ ঢুকে যাবে, মাইনাস হাফ, তারপরের টার্মটা মাইনাস সাইন 120 ডিগ্রি কিন্তু √3/2 প্লাস √3/2 হবে, তাহলে √3/2 cos ওমেগা টি, ঠিক আছে। এটা এর সাথে আমার কি গুণ হচ্ছে, মাইনাস হাফ গুণ হচ্ছে,
পরের টার্মটা প্লাস সাইন ওমেগা টি কস 240 ডিগ্রি, মানে আবার মাইনাস হাফ গুণ হবে, তাহলে সাইন ওমেগা টি মাইনাস হাফ, কস 240 ডিগ্রিটাও মাইনাস হাফ হয়। পরের টার্মটা কি আছে, মাইনাস সাইন 240 ডিগ্রি, মাইনাস সাইন 240 ডিগ্রি কিন্তু মাইনাস 3/2 হবে, কারণ কি এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা আমার থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে মানে মানটা চেঞ্জ হবে না, √3/2 মাইনাস √3/2, ঠিক কি না? 240 ডিগ্রি মানে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, মানে সাইন 60 ডিগ্রির মান হবে, কিন্তু যেহেতু এটা আমার কোন কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, অল সাইন 10, তাই জন্য এখানটা আমার সামনে মাইনাস চলে আসবে। আর পরে কি আছে, কস ওমেগা টি, কস ওমেগা টি ইন্টু মাইনাস হাফ। এবার যদি আমি এই মাইনাস হাফটা গুণ করে দিই, তাহলে দেখো কি পাচ্ছি, 80, তাহলে এখানে মাইনাস হাফটা গুণ করে দিলে আমি পাচ্ছি মাইনাস 1/2 সাইন ওমেগা টি, ও সরি মাইনাস হাফটা শুধু এটার সাথে আছে, সরি, এখানে সাইন ওমেগা টি পাচ্ছি একটা, প্রথম টার্মটা সাইন ওমেগা টি। পরের টার্মটা কি পাওয়া যাচ্ছে দেখো, এখানে দেখো মাইনাস হাফ, এখানে মাইনাস হাফ, তাহলে 1/4 হয়ে যাবে, তাহলে 1/4 সাইন ওমেগা টি। তারপরের টার্মটা দেখো মাইনাস আর মাইনাস, তাহলে এটা হয়ে গেল আমার প্লাস, ওয়ান্স এগেন √3/4 কস ওমেগা টি। এই টার্মটা হলো। পরের টার্মটা সিমিলারলি বার করি, প্লাস মাইনাস হাফ 1/4 সাইন ওমেগা টি, 1/4 সাইন ওমেগা টি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস √3/4 কস ওমেগা টি। আই থিঙ্ক বোঝাই যাচ্ছে কি পড়ে থাকলো। এই থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো তাহলে আমার এখানটায় কস টার্মটা কেটে যাচ্ছে, আমার 1/4 প্লাস 1/4 সাইন ওমেগা টি, মানে 1/2 সাইন ওমেগা টি থাকছে, সেটা যখন একটা 1 সাইন ওমেগা টির সাথে গুণ হবে, আলটিমেটলি আমি পাবো এই জিনিসটা 3/2 সাইন ওমেগা টি। এটা পাচ্ছি কি পাচ্ছি না বলো, এটা বেরোলো তো, ইন্টু 80 ছিল, সরি 80টা মিস হয়ে গেল, 380/2 সাইন ওমেগা টি। এটা আমার কোন কম্পোনেন্ট পেলাম, এক্স এইচ কম্পোনেন্টটা পেলাম, ঠিক আছে। হলো এটা, হ্যালো, একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার, শোনা আচ্ছা, ওয়াই কম্পোনেন্টটা কত হবে, ওয়াই কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, সেটা হবে হচ্ছে এইচ ওয়াই। আচ্ছা, একটু ওয়াই কম্পোনেন্টটা আমাকে ভেবে বলো কি হবে। ওয়াই কম্পোনেন্টটা তুমি যদি ভাবো, আমার H1 যেটা আছে, যেটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, তার সেটা হয়ে যাবে আমার cos 90 ডিগ্রি, ঠিক কি না? এটা হয়ে যাবে আমার cos 90 ডিগ্রি। বাকি যেগুলো আছে সেগুলো সাইন ফর্মের যোগ হবে, কারণ H2 যেটা আছে সেটা হবে সাইন 120 ডিগ্রি, আর H3 যেটা আছে সেটা হয়ে যাবে আমার সাইন 240 ডিগ্রি। এইভাবে লেখা যাবে কি যাবে না বলো? এটা কিভাবে হলো বলো তো, তুমি ধরো কোনো তোমার একটা আরবিটারি H2 আছে, সেটা আমার থিটা অ্যাঙ্গেল করে রেখেছে এক্স এর সাথে, তাহলে আমার অবভিয়াসলি আমার এক্স বরাবর কম্পোনেন্ট হয়ে যাবে x2 cos ওমেগা টি, বা সরি x2 cos থিটা, আর ওয়াই বরাবর কম্পোনেন্টটা অটোমেটিক্যালি হয়ে যাবে H2 sin থিটা। তাহলে খেয়াল করে দেখো, তোমার H2টা আমার 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেখেছে এক্স অ্যাক্সিসের সাথে, তাহলে অটোমেটিক্যালি আমার ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করবে, সাইন 120 ডিগ্রি, ঠিক কি না? কম্পোনেন্টটা বোঝা গেল তো? বোঝা গেল কিনা বলো এই জায়গাটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে চলো, তাহলে এবার আমরা ব্যাস একই কাজ করতে হবে, ক্যালকুলেশনটা করো, জিনিস মানগুলো বসিয়ে দাও।
আর একটু সুবিধা করার জন্য আমি এক কাজ করি, সবার আগে এর মানগুলো লিখে দিই। প্রথম পার্টটা দেখো 0 হয়ে গেল, তারপর পরের পার্টটা কি হচ্ছে, h1 সাইন 120 ডিগ্রি আমার কত হবে জানো, সাইন 120 ডিগ্রি হবে হচ্ছে গিয়া √3/2 হবে, সাইন 120 ডিগ্রি হবে √3/2, হ্যাঁ √3/2 হবে, √3/2। আর এটা h2 হবে, সরি h2, এটা আমার h2, আর পরেরটা হচ্ছে h3টা কত হবে, হাফ। এটা হবে আছে সাইন 120 ডিগ্রি আছে, মানে মাইনাস কি কত হয় জানো, এক সেকেন্ড, 120 ডিগ্রি হচ্ছে 360, না 360 না, 270 না, কত 180 প্লাস 60 ডিগ্রি, অল সাইন 60 ডিগ্রি, হ্যাঁ মাইনাস √3/2 হবে, তাই তো, মাইনাস √3/2 সাইন 240 ডিগ্রিটা। তাহলে এবার কি করব, তাহলে আমার h2টা কি ছিল, h2টা ছিল আমার h0 সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি ইন্টু √3/2 প্লাস, আচ্ছা প্লাস মাইনাস করে দিই, সামনে মাইনাস আছে তো, মাইনাস, নিচে লিখি, মাইনাস h0 সাইন ওমেগা টি মাইনাস 240 ডিগ্রি √3/2। এবার ইকুয়াল করি, আবার সেই একই কাজ, ভেঙে দিই, হুইচ ইকুয়ালস টু h0 কমন নিয়ে নিলাম, প্রথম পার্টটা ভেঙে দিচ্ছি, সাইন ওমেগা টি কস 120 ডিগ্রি মাইনাস কস ওমেগা টি সাইন 120 ডিগ্রি, সরি কস ওমেগা টি সাইন 1, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ কস ওমেগা টি সাইন 120 ডিগ্রি, স্যার √3/2টা বাইরে নিয়ে নেবো দুটোর হ্যাঁ থেকে? হ্যাঁ 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 নেওয়া যেতে পারে, √3/2 একবারে √3/2 একবারে বাইরে নিয়ে নিলাম, এখানে হচ্ছে সাইন 120 ডিগ্রি, এটা একটা টার্ম বেরোলো, পরের টার্মটা আমার সিমিলারলি কি বেরোচ্ছে, 240 হবে, মাইনাস সাইন ওমেগা টি কস 240 ডিগ্রি মাইনাস, মাইনাসে মাইনাসে এবার প্লাস হয়ে গেল, কস ওমেগা টি সাইন 240 ডিগ্রি, ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু √3/2 h0 কস ওমেগা টি হচ্ছে হাফ, মানে মাইনাস 1/2 সাইন ওমেগা টি, আচ্ছা পরেরটা আছে সাইন 120 ডিগ্রি হচ্ছে, সাইন 120 ডিগ্রিটা হচ্ছে কি √3/2, তো মাইনাস না প্লাস হয়, সাইন 120 ডিগ্রি হবে -60 হবে তো, তার মানে -60, হ্যাঁ তাহলে মাইনাস √3/2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কস ওমেগা টি √3/2, তারপরেরটা মাইনাস সাইন ওমেগা টি কস 120 ডিগ্রি, এটা তো মাইনাস হাফই হবে, তাহলে এক কাজ করি, এখানটা আমি প্লাস করে দিই আর এখানটা হাফ করে দিই, মাইনাস হাফ হচ্ছে তাই জন্য প্লাস, নাকি আমি আবার ভেঙে করব, বুঝতে পারবে তো ব্যাপারটা, কস ওমেগা টি আছে, কস সেটা -3/2 cos ওমেগা টি হবে না? মাইনাস আছে তো, এবার কসটা কত, মাইনাস হাফ হয়ে যাবে না, কস 240 ডিগ্রি কত হয়, মাইনাস হাফ তো, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, আর এইটা সাইন 240 ডিগ্রি, যেটা সাইন 240 ডিগ্রিটা আমার হবে মাইনাস √3/2, আচ্ছা এই জায়গাটা একটুখানি গোলাচ্ছে আমার, সাইন, স্যার sin 240টা -√3/2 হবে, আর হ্যাঁ এটা প্লাস হবে তাই ভাবছি, এটা মাইনাস, এটা প্লাসই থাকবে, sin 120টা 120টা প্লাস হবে, প্লাস √3/2, অল সাইন, এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে না, তো অল সাইন হচ্ছে, আর এইটা আমার মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস
√3/2 cos ওমেগা টি। ঠিক আছে তো? একটু লিখে রাখি সাইডে, জিনিসটা মনে থাকছে না, জিনিসটা বারবার গুলিয়ে যাচ্ছে। সাইডে লিখে রাখি যে সাইন 120 ডিগ্রি সেটা হচ্ছে আমার √3/2 cos 120 ডিগ্রি, আচ্ছা 240 ডিগ্রি আর cos 120 ডিগ্রি একই দিচ্ছে, ইকুয়ালস টু -½ দুটোই -½ দিচ্ছে। আর সাইন 120 ডিগ্রি যেটা সেটা হচ্ছে, সরি সাইন 240 ডিগ্রি যেটা সেটা হচ্ছে -√3/2। এটা প্লাস করে দিই, এটা লিখে রাখলাম, তাহলে আর গোলাবে না। ঠিক আছে, তাহলে এটা বসাবার পর দেখো আমার কে কে কেটে যাচ্ছে, আমার এখানটায় সাইনটা কেটে যাচ্ছে, কস টার্মটা থেকে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি আমার এখান থেকে আমি পাচ্ছি কি দেখো hy যেটা, হুইচ ইমপ্লাইজ hy যেটা সেটা আমি পাচ্ছি রুট, না রুট থাকছে কি √3 না 3 হয়ে যাচ্ছে 3/2 cos ওমেগা টি, 3/2 cos ওমেগা টি। আগেরটা কত বেরিয়েছিল? 3/2 সাইন ওমেগা টি বেরিয়েছিল, একটু খেয়াল করে দেখো। আগেরটা আমার বেরিয়েছিল 3/2, ওফো এই জিরোটা মিস হয়ে গেল, সরি 3/2 80 সাইন ওমেগা টি, এবার বেরোলো 3/2 80 cos ওমেগা টি, এটা বেরোলো y কম্পোনেন্টটা। ঠিক আছে, তাহলে আমার রেজাল্টেন্টটা কি হবে? ও না, এক সেকেন্ড, মাইনাস আছে, মাইনাসটা খেয়াল করে নিই, মাইনাস হবে, এটা মুছে ভালো করে লিখি, which is equals to -3/2 80 cos ওমেগা টি। মার্ক করে দিই, এটা এটা বেরোলো hy টা বেরোলো এইটা, আর আগে বেরিয়েছে hx এইটা, 3/2 80 সাইন ওমেগা টি, আর এটা বেরোলো আমার 3/2 -3/2 80 cos ওমেগা টি। তাহলে আমার রেজাল্টেন্টটা কি হবে? রেজাল্টেন্ট ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি সেটা কত হয়ে যাবে? 80 ইকুয়ালস টু h ইকুয়ালস টু √hx স্কোয়ার প্লাস hy স্কোয়ার, which is equals to obviously √3/2 80 হোল স্কোয়ার, কি হবে সাইন স্কোয়ার ছিল, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস -3/2 80 হোল স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি, cos স্কোয়ার ওমেগা টি, और h ইকুয়ালস টু হুইচ ইমপ্লাইজ h ইকুয়ালস টু কি বেরোলো আমার দেখো, যোগ করলে আমার বেরোচ্ছে 3/2 80, 3/2 80, এটা আমার রেজাল্টেন্ট ইন্টেন্সিটিটা বেরোলো। ঠিক আছে, রেজাল্টেন্ট ইন্টেন্সিটি বেরোলো আমার 3/2 80, হুইচ ইজ কনস্ট্যান্ট ইন টাইম, বলো কিছু অসুবিধা হচ্ছে? স্যার বললাম এইসব ডেরিভেশন দেবে, দিতেই পারে, গেল তাহলে। সহজ কিন্তু কিছুই নেই, তোমার শুধু এইটা মাথায় রাখলে দেখো কিছু লাগছে তোমাদের, তুমি একটু দেখে দেখো না, খুব বড় কি, এর থেকে বাজে বাজে ডেরিভেশন তোমরা করেছো, এটা অনেকক্ষণ ধরে করছি তো তোমরা জিনিসটা লিঙ্ক হারিয়ে ফেললে যে কিভাবে কি করছি না করছি, না হলে কোনো ব্যাপারই না। কিন্তু তুমি দেখো তিনখানা কয়েল আছে, কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড কয়েলগুলো আমার 120 ডিগ্রি করে ডিফারেন্সে রয়েছে, আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফেজ ডিফারেন্সটা 120 ডিগ্রি করে রয়েছে। তারপর তুমি কি করছো, বেসিক্যালি যোগ করে দিচ্ছ। এক্স কম্পোনেন্টের ক্ষেত্রে তোমার H1টা যেহেতু এক্স কম্পোনেন্ট বরাবর আছে তাই এটা থাকছে,
পরেরগুলো দেখো cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি, তারপরেরটা হচ্ছে cos 240 ডিগ্রি। ওয়াই অ্যাক্সিস বরাবরটা তোমার প্রথম পার্টটা 0 হয়ে যাবে, কারণ cos 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর থাকছে, বাকি দুটো sin 120 ডিগ্রি আর sin 240 ডিগ্রি। তারপর তুমি জাস্ট নর্মাল তুমি মানে অ্যালজেব্রা করছো, কোনো কিছুই নেই, জাস্ট নর্মাল অ্যালজেব্রা করে তুমি জাস্ট এক্স এইচ এক্স আর এইচ ওয়াই, আর তুমি মনেও রাখতে পারবে যে এইচ এক্সটা দেখো যা বেরোচ্ছে, এইচ ওয়াইটাও তাই বেরোচ্ছে, শুধু সাইন আর কসের ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো সেই সাইন আর কসের ডিফারেন্স আসছে দেখো এখানটায়। তাহলে আমার রেজাল্টেন্ট ম্যাগনেটিক ইন্টেন্সিটি কি হয়ে যাবে, এটাই হবে 3/280 হবে, which is constant in time, which is constant in time। এটা বড় প্রশ্নতে দিলেও দিতে পারে, এটা যেহেতু আমার ইন্ডাকশন মোটরের এটা বেসিক, এটা হচ্ছে বেসিক অফ ইন্ডাকশন মোটর। ঠিক আছে, তোমরা এটা দেখবে তোমাদের বইতে ইন্ডাকশন মোটরটা মনে হয় চ্যাপ্টারটায় আছে, অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারটায় আছে শেষের দিকে, দেখবে এখানটায় করা রয়েছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইন্ডাকশন মোটর, ওই ইন্ডাকশন মোটর পার্টটা দেখবে, এই জন্যই এটা করাচ্ছি। আর ফেজ অ্যাঙ্গেলটা কত হচ্ছে, রেজাল্টেন্ট ইন্টেন্সিটি হয়ে গেল, ফেজ অ্যাঙ্গেলটা কত হচ্ছে, দ্য ফেজ অ্যাঙ্গেল of resultant of the resultant, সেটা কত, থিটা। একই রুল, কি করতে হবে, ট্যান থিটা, যেটা ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান থিটা যেটা আছে, ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, এইচ ওয়াই বাই এইচ এক্স, এইচ ওয়াই বাই এইচ এক্স লেখো। এবার আমি কি করব, এইচ এক্সটা আমার কি বেরিয়েছিল, খেয়াল করে দেখো, এইচ এক্সটা আমার বেরিয়েছিল -3/280 cos ওমেগা টি, আর নিচেরটা আমার কি বেরিয়েছিল 3/2 cos ওমেগা, 3/2 sin ওমেগা টি, 80 sin ওমেগা টি। তুমি খেয়াল করে দেখো এইটার রেজাল্টটাও কিন্তু আমার সেম বেরোচ্ছে, দ্যাট ইজ -cot ওমেগা টি। দেখো এটা আমার কিন্তু টু ফেজের ক্ষেত্রে সেম বেরিয়েছিল, টু ফেজটা আসবে না, কিন্তু থ্রি ফেজটা কিন্তু দরকার, থ্রি ফেজটা করবে, কারণ এটা আবার পরের পার্টটার সাথে কানেক্ট হচ্ছে, হুইচ ইজ ইকুয়ালস টু কট থিটাটা কি হয়ে যাবে, ট্যান ওমেগা টি -90 ডিগ্রি, ওমেগা টি -90 ডিগ্রি, দিস ইজ ট্যান থিটা, tan theta equals to tan omega t minus 90 degree, which implies theta equals to 90 degree, theta equals to omega t minus 90 degree। এইটা বার করা বেশি দরকারি, কারণ তুমি থিটাটা যেহেতু ফাংশন অফ টাইম, which means the as theta is function of time, as theta is function of time, ওই আগের জিনিসটাই function of time, the magnetic field rotates, the resultant magnetic field rotates, magnetic field rotates with time anti-clockwise। আচ্ছা, যদি আমাকে ক্লকওয়াইজ রোটেশন করাতে হয় আমাকে কি করতে হবে বলো তো, যদি আমাকে ক্লকওয়াইজ রোটেশন করাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ক্লকওয়াইজ রোটেশন করাতে হলে আমাকে ফেজ অ্যাঙ্গেলটা অপোজিট রাখতে হবে, ওমেগা টি প্লাস π/2 করতে হবে, একদম 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 1 প্লাস 90 না, ওই কারেন্টের ফেজগুলোকে এমন রাখতে হবে যাতে আমার সিডি আর এবিটা, আচ্ছা এটা নোট বলে লিখিয়ে রাখি, নোট, if the phase difference of current through C
CD is if the phase difference is না এইভাবে লেখাটা ভুল হবে CD আচ্ছা হ্যাঁ leads AB আচ্ছা আগেরটা তো ল্যাগ ছিল এটা লিড করবে লিড AB by 120 ডিগ্রি and that of EF leads AB by 120 degree, sorry 240, then we will have তখন আমরা কি পাবো বলতো থিটা যেটা পেলাম থিটা ইকুয়ালস টু ওমেগা টি এখানটা আমরা কত টার্ম পেয়েছি ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি পেয়েছি তো এখানটা আমরা পেয়ে যাবো ওমেগা টি প্লাস উই উইল গেট ওমেগা টি প্লাস 90 ডিগ্রি থিটা ইকুয়ালস টু দ্য অ্যান্ড না ওমেগা টি প্লাস 90 ডিগ্রি পাবো না মাইনাস ওমেগা টি পাবো অ্যাকচুয়ালি এক কাজ করি এখানে কি পাওয়া যাবে সেটা না লিখে সোজা কথা লিখে দিই দেন দ্য ম্যাগনেটিক field H will rotate clockwise রোটেশন করতে গেলে আমাকে করতে হবে কি জাস্ট ফেজগুলো যেগুলো দেখো সিডিটা আমার এবি থেকে পিছিয়ে আছে আর ইএফটা আমার সিডি থেকে পিছিয়ে আছে এটাকে আমাকে এগিয়ে রাখতে হবে ফেজ ডিফারেন্সটাকে তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডটা ক্লকওয়াইজ রোটেট করবে ঠিক আছে তো মানে H2 যেটা হবে সেটা আমার এরকম হতে হবে H2 ইকুয়ালস টু H1 সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি হতে হবে প্লাস 120 ডিগ্রি হতে হবে অ্যান্ড H3 যেটা H3 যেটা সেটা আমার হবে কি H0 সাইন ওমেগা টি প্লাস 240 ডিগ্রি হতে হবে obviously H1 equals to that is এই দুটো ভ্যালু when H যেটা H1 সেটা আমার কি H0 sin omega t যখন H1টা আমার H0 sin omega t সেই মোমেন্টে আমার H2 ভ্যালুটা হবে H0 sin omega t plus 120 ডিগ্রি আর H3 টা হবে H0 sin omega t plus 240 ডিগ্রি ঠিক আছে তো এরকম থাকলে আমার ক্লকওয়াইজ রোটেশন হবে ঠিক আছে এবার এইটা কেন করালাম বলতো এইটা আমি এই জন্য করালাম কারণ এইটা হচ্ছে আমার ইন্ডাকশন মোটর তার আইডিয়া ইন্ডাকশন মোটরের কি বলবো ওয়ার্কিং প্রিন্সিপাল এক কাজ করি উপরে লিখেও রাখি এই কথাটা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর দিয়ে লিখি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর working principle of induction motor ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর ঠিক আছে এই পার্টটা তাহলে এবার ইন্ডাকশন মোটরটা একটু বলে দিই কারোর কিছু লেখা যদি থাকে বলো তাহলে দেখিয়ে দেবো সেই পার্টটা নেই তো তাহলে পরের পার্টে গেলাম ইন্ডাকশন মোটর
ইন্ডাকশন মোটর কিছুই নেই, লেখা আছে জাস্ট ইন্ডাকশন মোটর। এটার আরেকটা নাম হচ্ছে স্ল্যাশ 3 ফেজ এসি মোটর। ইন্ডাকশন মোটর না দিয়ে তোমাকে কিন্তু 3 ফেজ এসি মোটরও বলতে পারে। আই থিঙ্ক আগের বার একটা প্রশ্ন এসেও গেছিল এটা নিয়ে, ইন্ডাকশন মোটর অর 3 ফেজ এসি মোটর। কারণ এটা কেন এটা 3 ফেজ এসি মোটর বলছে, কারণ দেখো এটা 3টে ফেজের সাপ্লাই দিয়ে আমার কাজ করছে, ঠিক আছে তো? হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট মার্ক রাখবে। 3 ফেজের প্রিন্সিপাল নাম্বার 1। এবার আমি জাস্ট ডেসক্রিপশনটা দেবো যে ব্যাপারগুলো। দ্য প্রিন্সিপাল অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড is applied in AC motor. In AC motor, AC না, ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরটা ফার্স্ট টাইম কোথায় শুনেছিলে? 3 idiots এ। আমাদের যেবার 3 ইডিয়টস রিলিজ হলো সেই বছরই আমাদের এইগুলো ছিল, মানে সেকেন্ড ইয়ারে তখন আমরা। ইন্ডাকশন মোটর, হাউ ডাজ ইন্ডাকশন মোটর স্টার্টস, উফ হেভি স্টার্ট দিয়েছিল। ওইভাবে তোমরাও লিখে দিও যদি আসে প্রশ্ন। The motor has a stationary part called stator, and a rotating part, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, রোটেটিং পার্ট কল্ড রোটর। স্ট্যাটর আর রোটর এর আগে শুনেছো? না স্যার। এই দুটো পার্ট দিয়ে তৈরি। স্ট্যাটারটা হচ্ছে আমার স্টেশনারি পার্ট আর রোটর হচ্ছে রোটেটিং পার্ট, ঠিক আছে তো? এবার স্ট্যাটারটার মধ্যেই পলিফেজ উইন্ডিং কানেক্ট করা থাকছে। The motor has a stationary part, a stator and a rotating part called rotor, ঠিক আছে? The stator carries the polyphase winding. The statorটার সাথে এই কানেকশনটা, এই যে কয়েলগুলোর কানেকশনটা স্ট্যাটরের মধ্যেই থাকে। The stator contains বা carries the polyphase winding. মানে এই যে কানেকশনটা দেখালাম না ABCDEF, ওইটা আমার স্ট্যাটরের মধ্যেই কানেক্ট করা থাকে। এইখানটায় আমি ABCDEF না দিয়ে আমি নাম দিতে পারি ধরো SS1 প্রাইম, S2 প্রাইম আর S3 প্রাইম। এইখানটায় আমার এই কানেকশনটা করা রয়েছে 120 ডিগ্রি ফ্রম ইচ আদার। হ্যাঁ বলো। স্যার রোটরটা কি সিলিন্ড্রিক্যাল দেখতে হয়? হ্যাঁ, কানেক্টেড টু দ্য সাপ্লাই। এটা তোমরা দেখবে ইউটিউবে একবার সার্চ করবে, তোমরা খুব সুন্দরভাবে তোমাদের অ্যানিমেটেড দেখিয়ে দেবে জিনিসগুলো। আর একবার এগুলো অ্যানিমেটেড দেখে নিলে না আর ভুলবে না। ওইখানে এগুলো মানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে এই অ্যানিমেশনগুলো। টু দ্য সাপ্লাইজ, সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা রয়েছে, ঠিক আছে? দ্য পলিফেজ কারেন্ট যেটা তৈরি হচ্ছে থ্রু দ্য স্ট্যাটর জেনারেটস দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, জাস্ট এটা আমরা যেটা আগে পড়লাম। দ্য পলিফেজ কারেন্ট থ্রু দ্য স্ট্যাটর, পলিফেজ মানে কারেন্টগুলো আলাদা আলাদা ফেজে রয়েছে।
মানে S1 এর যা ফেজে আছে S2 তে অন্য ফেজে রয়েছে S3 তে অন্য ফেজে রয়েছে, তো মানে y 120 ডিগ্রি का फेज डिफरेंस। The polyphase current through the stator creates the rotating magnetic field, যেটা একটু আগেই আমরা পড়লাম, এই প্রিন্সিপালটাই আমরা পড়লাম কিভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে। তো তোমাদের যদি প্রশ্ন দেয় যে হাউ দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইজ ফর্মড, তাহলে তোমাদের ওইটা দেখাতে হবে। In the creates the rotating magnetic field. The magnetic field in the stator, the magnetic field of the stator is linked with the rotor conductors. The magnetic field of the stator is linked with the rotor conductors. The rotor conductors আর রোটার কন্ডাক্টরস গুলোর নাম দিয়ে দিচ্ছি R1 R1 প্রাইম, একই রকম ভাবে R2 R2 প্রাইম and R3 R3 প্রাইম। The magnetic field linked with the rotor conductors changes with time. আর টাইমের সাথে যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, যদি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় অ্যান্ড তাহলে কি হবে রোটরের মধ্যে, অ্যান্ড কারেন্ট ইজ ইন্ডিউসড in the rotor conductors, rotor conductors। ঠিক আছে, তার ফলে কি হবে, যদি কারেন্ট তৈরি হয় তাহলে বাই লেঞ্জস ল the rotor rotates with the stator field to nullify its effect. The rotor rotates with the along the stator field, যেদিকে আমার স্ট্যাটর ফিল্ডটা ঘুরবে রোটরটা সেই দিকেই ঘুরবে যাতে এই এফেক্টটাকে নেগলিফাই করা যায়। স্ট্যাটর ফিল্ড টু নেগলিফাই ইটস এফেক্ট। ঠিক আছে, the magnitude of the induced rotor current depends on the relative velocity of with respect to rotor। হ্যাঁ তো লিখতে হচ্ছে, এটা ছবি তুলে পাঠিয়ে দিলে ভালো হতো, যাই হোক। the magnitude of the induced rotor current depends on the relative velocity of the rotor with respect to the stator,
with respect to stator field. However, the name induction motor originates from the fact that the current in the rotor is not obtained from a supply but is induced by relative motion between the rotor and the stator field. ঠিক আছে, তো এইটা ছিল আমার রোটার ইন্ডাকশন মোটরের সম্পর্কে কিছু লেখা। আর ছবিটা একটা আছে, ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি। এরকম ছবিটা হবে, গোল হচ্ছে না, দাঁড়াও। এই একটা, এইখানটায় ধরো তোমার যে স্ট্যাটর গুলো রয়েছে, স্ট্যাটর গুলো কানেক্টেড রয়েছে ও বাইরে। ধরো আমার যেভাবে আমি কানেকশন গুলো দেখিয়েছিলাম ওই সেরকম, এইখানটায় আমার S1 আর করসপন্ডিং এখানটায় আমার S1 প্রাইম রয়েছে। S2 টা কোথায় থাকবে বলো তো হিসাব মতো দেখতে গেলে? S2 টা আমার এখানটায় থাকবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে। S2 আর S2 প্রাইমটা এখানে থাকবে, S2 প্রাইম। আর S3 টা আমার S2 রেসপেক্টে থাকবে এইখানটায় 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে। S3, এটা S3 প্রাইম। বুঝতে পারলে তো ছবিটা? এই যে বাইরের পার্টটা যেটা আছে এটা হচ্ছে আমার স্ট্যাটর, বাইরের পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমার স্ট্যাটর। আর এর ভেতরে তোমার রোটরটা তৈরি হবে। এই হচ্ছে আমার রোটর, রোটরটা আমার রোটেট করবে স্ট্যাটর অনুযায়ী, স্ট্যাটরের ফিল্ডটার জন্য। এই রোটরের চারপাশেও তোমার এই একই রকম ভাবে ইয়ে থাকবে, এই রোটারের চারপাশেও কন্ডাক্টর থাকবে। এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে R1 প্রাইম। এটা বইতে দেওয়া আছে ছবিটা, ভালো করে ওখানে দেখো। এটা R2, এটা R2 প্রাইম, আর এটা হচ্ছে স্যার এটা কোন বইতে পাবো? মানে ইলেকট্রিক্যাল এসিতে আছে R3 প্রাইম। ঠিক আছে, ছবিটা মোটামুটি বুঝতে পারছো তো? এইটা হচ্ছে আমার রোটরটা। আহা, এটা হচ্ছে আমার রোটরটা। এরকম ছবিটা তোমরা দেখো, বইতে দেওয়া রয়েছে ভালোভাবে। এখানটা এটা R2 প্রাইম, এটা R2 প্রাইম, এটা R3 প্রাইম, R3। ঠিক
ঠিক আছে? তো এই হচ্ছে আমার সার্কিট, একটা মানে ক্রস সেকশনাল ছবিটা জিনিসটার, এটাকে একটুখানি গোল করে আঁকতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই মোটরের কেসটা শেষ হলো। তোমাদের সেম প্রিন্সিপালের ওপর কাজ করে হচ্ছে আমার কি বলে কোথায় গেল এটা, সেম প্রিন্সিপালের ওপর কাজ করে হচ্ছে আমার এসি জেনারেটর। সেম প্রিন্সিপাল, এসি জেনারেটরের মধ্যেও তোমার এরকম একটা স্ট্যাটর থাকবে আর একটা রোটর থাকবে। স্ট্যাটরটা, কারণ আমরা ডিসি জেনারেটর করেছিলাম, তো এই সেম প্রিন্সিপালের ওপর আমার এসি জেনারেটর কাজ করবে। একটুখানি লিখিয়ে দিই, হাই পাওয়ার এসি জেনারেটর বা হ্যাঁ হাই পাওয়ার এসি জেনারেটর। এসি জেনারেটর same principle. This consists of a system of rotating magnetic field. এটা একটু আলাদা হবে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, রোটেটিং ম্যাগনেটিক সিস্টেম, এটা একটু আলাদা হবে। ম্যাগনেটিক সিস্টেম কল্ড রোটর। এক্ষেত্রে রোটরটা হচ্ছে একটা রোটেটিং ম্যাগনেটিক সিস্টেম, ঠিক আছে, অ্যান্ড আ স্টেশনারি আর্মেচার কয়েল, স্টেশনারি আর্মেচার কয়েল যেটাকে আমরা বলবো কল্ড স্ট্যাটার। খেয়াল করো, আমরা এখানে কিন্তু আমরা এসি জেনারেটরে ঢুকে গেলাম, তাই জন্য এক্ষেত্রে যে রোটরটা রয়েছে সেটা হচ্ছে একটা রোটেটিং ম্যাগনেটিক সিস্টেম। মানে তুমি খেয়াল করো, আগের কেসটায় কি হচ্ছিল, আমার স্ট্যাটার যেটা আছে সেটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছিল পলিফেজ সার্কিটে, ঠিক কি না? কিন্তু এক্ষেত্রে আমার কি হচ্ছে বলো তো, আমার রোটর যেটা আছে সেটা আমার ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। আর নিচে যে আর্মেচার কয়েলটা রয়েছে, যে আর্মেচার কয়েলের মধ্যে কারেন্টটা তৈরি হবে সেটা আমার স্টেশনারি থাকছে, আর সেই আর্মেচার কয়েলটাকে আমার বলছে হচ্ছে স্ট্যাটার। ঠিক আছে, এছাড়া আরেকটা পার্ট থাকে দ্য রোটর, আর জেনারেলি ইলেকট্রোম্যাগনেটস the rotor here are generally electromagnets that requires a small amount of power supply to work. দেখো জেনারেটর নিজে কিন্তু জেনারেটরটা কিন্তু নিজে পাওয়ার সাপ্লাই তৈরি করছে, কিন্তু আমার এখানটায় কি দরকার, আমার এখানটায় ইলেকট্রোম্যাগনেটস গুলোকে চালু রাখার জন্য আমার একটা স্মল অ্যামাউন্ট অফ পাওয়ার সাপ্লাই দরকার হয়। The system of power supply here used is called the system of power supply used here called exciter. তিনটে পার্ট হয়ে যাচ্ছে, রোটর, স্ট্যাটর অ্যান্ড এক্সাইটার। তো এক্সাইটারটা কি, আমার এক্সট্রা কিছু আমার একটা পাওয়ার সাপ্লাই সিস্টেম কানেক্ট করে রাখতে হবে, যাতে আমার কি হচ্ছে, রোটর যেগুলো, রোটর তো ম্যাগনেটিক সিস্টেম, তারা যাতে আমার এনার্জি পায়। ঠিক আছে, তো এটার ছবিটা কিরকম হবে, এই ছবিটা আঁকা খুব চাপের ব্যাপার।
এইরকম একটা ছবি হবে। কিভাবে আঁকি দাঁড়াও দেখছি ট্রাই করে, 2 মিনিট। তোমরা আমার সাথে কিন্তু ছবিটা এঁকো না, আমি কিন্তু ছবিতে অনেক কিছু মুছবো, ঠিক আছে? আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেল, এটা একটা আগে গোলটা এঁকে দিই। স্যার বলছিলাম যে এই যে আমি উইকিপিডিয়াতে যখন দেখছিলাম হুম। ওখানে একটা ডাবল রিভলভিং ফিল্ড থিওরি বলে একটা কিছু আছে, ওটা কি আমাদের লাগবে? না, অত দেখতে যেও না। উইকিপিডিয়াতে এত কিছু আছে যে রিসার্চ মানে করে নিতে পারবে, পিএইচডি যখন করবে তখন উইকিপিডিয়া থেকে দেখতে পাবে, কিন্তু আচ্ছা ঠিক এখন অত আর দেখার দরকার নেই। ডবল রিভলভিং ফিল্ড থিওরি তো তোমার সিলেবাসে তো কিছু লেখাও নেই ওরকম। হ্যাঁ বাবা, এই ছবি আঁকতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। দাদা ট্রাই করি রাফ একটা কোনো রকম, দেখি। তোমরা মনে হয় এরম ছবি দেখেছো আগে, একটু দেখলে বুঝতে চিনতে পারবে দাদা, জিনিসটা হয়ে যাক। এই যে এরকম জিনিসটা হবে, এইগুলোর মধ্যে এরকম গোল গোল তার ভেতর দিয়ে তার পাস করানো আছে। এই সিস্টেমটা হচ্ছে আমার রোটার সিস্টেমটা। এই সিস্টেমটা হচ্ছে আমার রোটার সিস্টেম। তারগুলো এমনভাবে পাস করানো থাকবে ইলেকট্রোম্যাগনেটস, যে আমার একটা যদি নর্থ তৈরি হয় তো অন্যটা আমার সাউথ তৈরি হবে। এইগুলো হচ্ছে আমার বাইরের সিস্টেমটা হচ্ছে রোটার, যেটা ঘুরবে। এই যে এটা হচ্ছে ধরো নর্থ তৈরি হলো তো এটা সাউথ, পরেরটা আবার যদি নর্থ হয় এইটা আবার সাউথ, নর্থ সাউথ। আহা, দুখানা নর্থ হয়ে গেল, দেখলে? একটা মিস করতে হতো, এখানটা আরেকটা বসাতে হতো। যাই হোক, ব্যাপারটা আশা করছি বুঝতে পারছো। এই পার্টটা হয়ে গেছে আমার রোটার, এইটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, আর রোটরটা যেটা আছে সেটা আমার রিভলভ করছে, রোটরটা আমার রিভলভ করছে। আর এই যে আমি এগুলো আঁকলাম না, এটা কিন্তু কাঁটা নয়, যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মানে কিভাবে তোমায় বলি, তুমি সিলিন্ডার রয়েছে কিন্তু জিনিসটা, তুমি সামনে থেকে দেখছো, তুমি সামনে থেকে দেখছো, বুঝতে পারছো তো? আর এই ভেতরে আমার তোমার স্ট্যাটরটা রয়েছে, এই যে ভেতরে যেটা গোলটা রয়েছে সেটা হচ্ছে আমার স্ট্যাটরটা। বুঝতে পারলে কেসটা কি? এটা হচ্ছে স্ট্যাটর। এক্ষেত্রে ছবিটা আলাদা, এক্ষেত্রে রোটরটা বাইরে আছে, স্ট্যাটরটা ভেতরে আছে। বুঝতে পারলে?
এরকম একটা ছবি হবে। ছবি এখন আঁকার দরকার নেই, তোমাদের আমি বইটা পাঠাবো, বইতে দেখবে ছবিটা দেওয়া রয়েছে। তো রোটরটার মধ্যে স্ট্যাটারটা ফিক্সড রয়েছে, ঠিক আছে? তো রোটরটা রোটেট করছে, তো রোটেট করলে কি হবে, রোটরটা তো ম্যাগনেট, ম্যাগনেটটা রোটেট করলে আমার এই স্ট্যাটারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ডটাও রোটেট করবে, তার ফলে আমার ম্যাগনেটে কি হবে, স্ট্যাটারের মধ্যে কারেন্ট জেনারেট করবে। এটা কি আমার করছে, জেনারেট করছে, কারেন্ট জেনারেট করছে। জিনিসটা বুঝতে পারলে তো? অ্যাজ দ্য রোটর রোটেটস, আর রোটরটা কেন রোটেট করবে বলো তো, কিসের জন্য রোটেট করবে? দ্য রোটর here is connected to an external system, is connected to an external rotating system ধরো একটা কোনো টারবাইনের সাথে কানেক্ট করা রয়েছে। as the rotor rotates, the magnetic field produced by the rotor also rotates, produced by the rotor also rotates. Due to this change in magnetic field, due to this the magnetic flux linked with the stator coil, changes with the stator coil and current is induced in the stator, এইভাবে আমার তাহলে জেনারেটর কাজ করছে, এসি জেনারেটর কাজ করছে ইন দ্য স্ট্যাটার। সবাই আছো না ঘুমিয়ে পড়লে বলো? না না স্যার, আছি, একটু পরে ডিনার করতে যেতে হবে। হ্যাঁ জানি, ছেড়ে দিচ্ছি এক্ষুনি। আর দুটো পার্ট একটুখানি আছে, দুটো ক্যালকুলেশন হয়ে গেলেই শেষ হয়ে যাবে এটা, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের পাঠিয়ে দেবো, এখন আর লিখতে হবে না, আমি এটা লিখে পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। ইএমএফ জেনারেটেড in AC, generator, কত পরিমাণ ইএমএফ জেনারেট হচ্ছে তার ক্যালকুলেশনটা দেখিয়ে দিই, ঠিক আছে? এক্ষেত্রে যদি ফাই যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লাক্স ফর ইচ পোল, আমরা ধরে নিচ্ছি ফাই যেটা সেটা হচ্ছে ফ্লাক্স ইকুয়ালস টু ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, অবভিয়াসলি ম্যাগনেটিক ফ্লাক্স for each pole of the through each pole, of the rotor, এই যে প্রত্যেক যে ছবিতে এঁকেছি না, এই প্রত্যেকগুলো একটা করে পোল, ঠিক আছে? এইগুলো যেগুলো একটা করে নর্থ সাউথ হচ্ছে সেইগুলো একটা করে পোল রয়েছে, তার মধ্যে থেকে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আসছে সেটা হচ্ছে ফাই, ঠিক আছে? if the p is the number of poles in the rotor system, তাহলে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স ডিউরিং ওয়ান রোটেশন,
total change in magnetic flux for one rotation linked through the stator for in one rotation of the linked to the stator for one rotation of the rotor কত হবে বলো তো phi into p equals to phi into p ঠিক আছে n equals to rotations per minute then time for one rotation 60 by n হয়ে যাবে equals to 60 by n seconds তাই তো 60 by n seconds তাহলে rate of change of flux কি হয়ে যাবে change of flux d phi dt ঠিক আগেরটার মতো d phi টা কত বেরিয়েছিল phi into p আর dt টা কত বেরোলো 60 by n তাহলে দেখো এটা আমার হয়ে গেল কত phi pn by 60 এটা হচ্ছে আমার রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স তাহলে এটার ক্ষেত্রে একটুখানি ডিফারেন্স আছে যেটা আমার আলাদা হবে মেন কেসের থেকে এই কি বলবো এর আগে যেটা আমরা করেছিলাম এসি মোটরের তুলনায় এসি জেনারেটরের তুলনায় ইফ z is the number of coils in the armature এখানে stator obviously then the average EMF generated যেটা সেটা আমার এবার দেখো এটা আমি জানি না কিভাবে হচ্ছে ডিটেলস দেওয়া নেই জাস্ট বইটা এই জিনিসটা দেওয়া রয়েছে 2 into z করে দিয়েছে 2 into z তারপর d phi dt করে দিয়েছে এটা কেন হলো আমি বুঝতে পারলাম না কিন্তু দেওয়া রয়েছে এটাই তোমাদের আমি বইটা পাঠিয়ে দেবো ছবি তুলে তোমরা দেখো এটাই আছে তাহলে p phi n z 60 টা হয়ে যাবে বা 30 ডিগ্রি ঠিক আছে এইটা একটা ইএমএফ অ্যাভারেজ ইএমএফ জেনারেট এই জিনিসটা হচ্ছে এবার ঠিক কেন হচ্ছে সেটা আমিও বুঝতে পারলাম না তো এটা একটা ফর্মুলা ফার্স্ট নেক্সট এরপর যদি আমার ইএমএফটা ইফ ই ইজ দ্য অ্যাকচুয়াল ইএমএফ আচ্ছা ইফ E0 is the peak value of EMF কারণ এখানে তো অল্টারনেটিং কারেন্ট এটা of EMF তাহলে অ্যাভারেজ ইএমএফটা কি হয়ে যাচ্ছে দেন অ্যাভারেজ ইএমএফ এর ফর্মুলা আমরা জানি এসিতে পড়েছি সেটা কি হবে বলো তো এসিতে অ্যাভারেজ ইএমএফ এর ফর্মুলা কি ইএ ইকুয়ালস টু 2E0 বাই পাই এটা দেখবে বইতে করা আছে 2E0 বাই পাই তাহলে এখান থেকে তুমি E0 কি পাচ্ছ which implies E0 equals to pi by 2 into EM pi by 2 into EM that is তুমি যদি বসিয়ে দাও pi p phi n z by 30 by 2 30 into 2 60 ডিগ্রি হয়ে যাবে EM এর মানটা বসিয়ে দিয়ে এটা পাচ্ছি সেকেন্ড ফর্মুলা এটা হচ্ছে আমার E0 এর ফর্মুলা
অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে গেছি, ই জিরোটা পেয়ে গেছি, তাহলে ইআরএমএস ভ্যালুটা কি হবে? 10 অ্যান্ড 10 না, অ্যান্ড করে দিই, অ্যান্ড আরএমএস ভ্যালু অফ ইএমএফ, আরএমএস ভ্যালু অফ ইএমএফটা কি হবে? ইআরএমএস, E0/√2 একদম E0/√2, দ্যাট ইজ অবভিয়াসলি E0 মানটা এবার আমি যদি বসিয়ে দিই আমি এই জিনিসটা পাবো, ইকুয়ালস টু পাই পি ফাই এন জেড, এন না, হ্যাঁ এন আছে, এন জেড বাই 60 ডিগ্রি বাই √2 ইন্টু 60 ডিগ্রি। আচ্ছা 60টা সামনে করে দিই, 60√2, 60√2, এটা হচ্ছে আমার ইআরএমএস এর ভ্যালু। ঠিক আছে, এবার if there are p number of total poles, if there are p number of total poles, p number of total poles, তাহলে কতগুলো নর্থ পোল হবে আর কতগুলো সাউথ পোল হবে? দেন there are p/2 নর্থ পোলস, মানে ম্যাগনেটের, and p/2 south poles, p/2 south poles। তাই তো? তাহলে কতগুলো নর্থ পোলস, নাম্বার অফ নর্থ পোলস ক্রসড ইন 1 সেকেন্ড কত হবে? if number of rotations per second, number of rotations per second equals to n/60, তাহলে then number of north poles crossed per second, নর্থ বা ব্র্যাকেটে তোমরা সাউথও দিতে পারো, অর সাউথ পোলস ক্রসড পার সেকেন্ড, ক্রসড পার সেকেন্ড কত হবে? n/120। হ্যাঁ, এন, পিটাও গুণ হবে, n60 ইন্টু p/2, np/120, দ্যাট ইজ ইকুয়ালস টু np/120, np/120। ঠিক আছে, আর কি? তাহলে টাইম পিরিয়ড ফর ক্রসিং টু কনজিকিউটিভ নর্থ পোলস, টাইম পিরিয়ড ফর ক্রসিং, দুটো পাশাপাশি নর্থ পোলকে ক্রস করতে কত টাইম লাগবে? ক্রসিং টু কনজিকিউটিভ নর্থ পোলস, কনজিকিউটিভ নর্থ পোলস, টু কনজিকিউটিভ নর্থ পোলস কত হয়ে যাবে আমার? দ্যাট উইল বি, এটার ইনভার্স হয়ে যাবে, উইল বি ইকুয়ালস টু 120 n/np, ঠিক কি না? জাস্ট উল্টে যাবে, এত সেকেন্ড, রাইট? জাস্ট উল্টে যাবে। এটা যদি আমার নাম্বার অফ হ্যাঁ, নর্থ স্যার। পার সেকেন্ড হয় তাহলে এটাই হবে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে ইএমএফ এইটা হয়ে গেল আমার কি? টাইম পিরিয়ড। তাহলে ফ্রিকোয়েন্সি অফ অল্টারেশন, ফ্রিকোয়েন্সি অফ অল্টারেশন, এটা হচ্ছে আমার টি বেরোলো, ঠিক আছে? তাহলে এফ ইকুয়ালস টু 1/t, এফ ইকুয়ালস টু 1/t, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে? জাস্ট এটা আবার উল্টে দাও, এনপি 120 ডিগ্রি, এনপি 120 ডিগ্রি। মানে কেসটা তোমাদের একটু বলে দিই যে ঘটনাটা কি ঘটছে, যে যেমন ভাবে আমার নর্থ পোল ক্রস হচ্ছে না, ধরো এই আমার এখানে একটা নর্থ পোল ছিল, ধরো
নর্থ পোলের সময় আমার কিন্তু কারেন্টটা 0 ছিল। এটা আবার 0 হবে কোথায় গিয়ে বলো তো, যখন সাউথ পোল ক্রস করবে, কিন্তু তখন ফেজটা আমার উল্টো হয়ে গেছে। আবার যখন একটা নর্থ পোল আসবে না, তখন আবার সেটা কারেন্টটা সেম ফেজে ফিরে এসেছে। তো জিনিসটা বুঝতে পারছো তো, যতবার একটা করে নর্থ পোল ক্রস হবে ততবার আমার কারেন্টটা একটা সাইকেল ঘুরবে। এই জিনিসটা বুঝতে পারলে কিনা, ইএমএফ এই দিকে আছে, এই জিনিসটা বুঝতে পারলে তো, কারণ ওইভাবেই আমার চেঞ্জটা হচ্ছে। তার মানে যেমনি একটা নর্থ পোল ক্রস করবে, একটা নর্থ পোলের পর আরেকটা নর্থ পোল ক্রস করবে, কারেন্টটা আবার সেম ফেজে ফিরে আসবে। বুঝতে পারলে তো? তো তাহলে এটা আমি কার ফ্রিকোয়েন্সি পেলাম বলো তো, এটা আমি কার ফ্রিকোয়েন্সি পেলাম? এটা আমি কারেন্টারই ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম, frequency of the current generated, frequency of the EMF of induced EMF। বুঝতে পারলে তো কেসটা? frequency of the induced EMF, আমি EMF এরই ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম এই পার্টটা। তাহলে E0 টা কি হবে? E0 টা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, দেয়ারফর ERMS যেটা ছিল সেটা কি হবে আমার? ERMS ইকুয়ালস টু, ERMS এর ফর্মুলাটা একটু আগে আমরা কি বার করেছিলাম? ERMS আমরা বার করেছিলাম হচ্ছে পাই পাই ফাই পি এন ফাই পি এন জেড বাই 60 ডিগ্রি বাই √2 60 ডিগ্রি, এটাই বেরিয়েছিল তো ERMS-টা। তুমি একটু খেয়াল করে দেখো, যদি আমি ওপর নিচে 2 গুণ করি, তাহলে আমার এটা কি হয়ে যাচ্ছে? 2 পাই ফাই জেড, আমি একটুখানি ঘুরিয়ে লিখছি জিনিসটাকে, পিএন √2 ইন্টু 120 ডিগ্রি, এরম এরম লেখা যাবে তো? জাস্ট একটুখানি ঘুরিয়ে পিছিয়ে লিখেছি, ওপর নিচে 2 গুণ করেছি। তুমি খেয়াল করে দেখো এই জায়গাটা এনপি বাই 120 ডিগ্রি ফ্রিকোয়েন্সিটা চলে এলো, এনপি বাই 120 ডিগ্রি ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম এখানটায়। তাহলে এটাকে আমি লিখতে পারবো ইকুয়ালস টু 2 পাই ফাই জেড বাই √2। আচ্ছা, এখানে একটা √2 কেটে দিয়ে এখানটা আমার ওপরে √2 পড়ে থাকবে, এত ইন্টু এফ লেখা যেতে পারে, হুইচ ইজ ইকুয়ালস টু, এটা তুমি যদি √2 পাই গুণ করে দাও তাহলে তুমি এটা পাবে 4.4 ফাই জেড এফ, জেড এফ, এটা ইন্টু এটা হচ্ছে আমার ERMS এর ভ্যালু, EMF generated value in the motor, in the generator। EMF generated in the motor, in the generator, in the AC generator, in terms of frequency and flux। ঠিক আছে, তো এই অবধি আছে, তাহলে এই অবধি থাকুক আজকে, আমাদের জেনারেটর মোটর পার্টটা শেষ হয়ে গেল।